ভুল করেছি। ওই নরহরি সামন্তের মিথ্যা সাজানো নাটককে বিশ্বাস করে ওর ভাইয়ের সঙ্গে আমার বোনের বিয়ে দিয়ে আমি মহা ভুল করেছি। এদিকে এদিকে পাড়ার লোক সবাই বলা বলি করছে ওই শ্যামলীর প্রতি শ্লীলতাহানির ঘটনা আসলে কিছুই হয়নি। উল্টে শ্যামলী একদিন ওই নীলাদ্রি সামন্তকে চরম অত্যাচার করেছিল, আর তার প্রতিবাদ করার জন্যই ওই নরহরি সামন্ত হয়তো। ওটা নিন্দুকের ঘটনা ভায়া। আসলে তোমার মতো সামান্য একটা প্রাইমারি স্কুলের মাস্টার যে তার বোনকে আমার মতো একজন কোটিপতির ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে পেরেছে, এটা দেখে ওদের হিংসে হচ্ছে। সামান্য প্রাইমারি স্কুলের মাস্টার হলেও এখানে কিন্তু আমার মান সম্মানটা আপনার থেকে কোনো অংশে কম নয় সামন্ত মশাই। জানি তো এখানে সবাই তোমাকে সৎ আদর্শবান বলে কত শ্রদ্ধা করে, ভালোবাসে, আর তাই তো আমি সেই ভালোবাসাটাকে আজ কিনতে এলাম। না 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 না, কিনতে নয় কাজে লাগাতে এলাম। মানে তোমার এই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে এই এলাকাটাকে দখল করে নিতে। না মানে আমার পার্টিতে আমি তোমাকে চাই। আমি একজন সামান্য শিক্ষক, আমার সৎ শিক্ষা এবং শুভ বুদ্ধি দিয়ে মানুষ করা সাজে, রাজনীতি করা তো আমার মানায় না। তবুও রাজনীতি হচ্ছে এই যুগের সবচেয়ে বড় বিজনেস দাদা। নো মানি নো প্লেস। শুধু দাদাগিরি আর গলাবাজি করতে পারলেই মুঠো মুঠো টাকা আর অনেক ক্ষমতা অর্জন করা যায়। মঞ্জি, তুমি ঠিক বলেছো। আর তাই তো আমি রাজনীতিতে নাম লেখাতে চাই। যে নীতি মানুষকে মানুষ থেকে জানোয়ারে পরিণত করে, সেই নীতি পাপের রীতি রাজনীতি আমি তোকে করতে দেব না। না না না, তুমি ঠিক জানতে পারছো না। মানে রাজনীতি না করলে আজকাল কিছুই হবে না। চুপ কর তুই। রাজনীতির কথা ভাবতে গিয়ে আমার সংসারের রীতি নীতির কথা ভুলে বসে আছিস, তাই তো নতুন আত্মীয়কে এভাবে দাঁড় করিয়ে রেখেছিস। না না, ওটা আমারই ভুল হয়ে গেছে। আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে সামন্ত মশাই এমএলএ হলেও উনি এখন আমাদের পরম আত্মীয়। আসুন আসুন সামন্ত মশাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাছাড়া বৈবাহিক সম্পর্কের চেয়ে রাজনৈতিক সম্পর্কটাই আমার কাছে বেশি আপন ভায়া। আমি যেহেতু এখানকার এমএলএ, কাজে এখানকার মানুষজন আমার আত্মীয় আপনজন। শ্যামলী কেমন আছে বাবা? ভালো আছে তো? কেন ভালো থাকবে না? বিয়ের পর দিন থেকেই শ্যামলী বোন কত আনন্দ হই হুল্লোড় করছে, কিন্তু কিন্তু একটা কথা জিজ্ঞাসা করলে বেচারি বড্ড মন মরা হয়ে পড়ে। কি কথা সামন্ত মশাই? যদি কিছু মনে না করেন তাহলে সেই শ্যামলী বোনকে করা প্রশ্নটি আমি কি আপনাদের করতে পারি? হ্যাঁ অবশ্যই পারেন। না মানে বলছিলাম, উনি কি তোমাদের সত্যিকারের মানে আসল মা? কি বলছেন আপনি সামন্ত মশাই? মা আবার আসল নকল হয় নাকি? মা শুধু মা। আর তোমাদের বাবা অনেক দিন আগে মারা গেছেন। অবাক কাণ্ড, তোমাদের বাবা অনেক দিন আগে মারা গেছে, অথচ তোমার মা শ্বেতবাসে যে সিঁথিতে সিঁদুর, কপালে চাঁদের মতো সুন্দর। সামন্ত মশাই, এটা আমাদের সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। এ ব্যাপারে কোনো কিছু জানতে না চাইলে আমি ভীষণ খুশি হব। জানলেই বা ক্ষতি কি? উনি তো আমাদের আত্মীয়, তাই আত্মীয়দের সবকিছু জানার প্রয়োজন আছে না? প্রয়োজন নেই। আছে। মা, উনি যখন জানতে চাইছেন তখন আমার আসল পরিচয়টা ওনাকে জানানো উচিত। মা, শুনুন সামন্ত মশাই, আমি এদের কেউ নই, আর এদের সাথে আমার কোনো সম্পর্কও নেই। তাহলে কে আপনি? আমি বলছি শুনুন, 3 ভাই বোনকে নিয়ে আমাদের বাবা মা ছিল সুখের সংসার। আজ থেকে ঠিক 12টা বছর আগে একদিন ঝড় জলের রাতে আমাদের বাবা সুদূরে গিয়েছিল এক মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। আর সেখানেই সেই নদীতে আমাদের বাবা মা দুজনেই মারা যান। তারপর আমি নিজে আমার বাবা মাকে সেই নদীর চরে দাহ করে যখন ফিরে আসছি, নদীর এক জায়গায় হঠাৎ দেখি এক অপরূপ দেবীর মতো এক ভদ্র মহিলা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাকে আমি সঙ্গে সঙ্গে কোলে তুলে নিলাম, তাকে সেবা যত্ন করে তার 2 চোখে জল দিয়ে তার নাম ঠিকানাটাকে জিজ্ঞাসা করলাম। তিনি তখন কিছুই বলতে পারলেন না। আমি সযত্নে তখন থেকে তাকে আমার বাড়িতে নিয়ে চলে এলাম।
তখন থেকে আমি এদের মা হয়ে এদের কাছে রয়ে সর্বনাশ! এ তো তাহলে সেই ডিএসপি সাক্ষীগ্রাহী স্ত্রী বলে মনে হচ্ছে। 12 বছর আগে আনোয়ারকে দিয়ে যাকে আমি খুন। কি হলো কি হলো মিস্টার সামন্ত মশাই, আপনার করা প্রশ্নের উত্তরগুলো আপনি ঠিক ঠিক ভাবে পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি পেয়েছি, কিন্তু কিন্তু একটা কথা ভেবে আমি শিউরে উঠছি, যদি কোনোদিন তোমাদের মায়ের স্মৃতি আবার ফিরে আসে, তখন তোমাদের মা তোমাদের ছেড়ে আগের জীবনে ফিরে যেতে চাইবে না, কখনো কোনোদিন নয়। আমি চাই আমার মা যেন আগের জীবনে কখনো কোনোদিন ফিরে না যায়। তাই তো আমি মাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, মায়ের স্মৃতি যেন কখনো কোনোদিন ফিরে না আসে। আমিও তো তাই চাই। ওর স্মৃতি ফিরলে ও আমাকে চিনে ফেলবে, তার আগেই ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে। সামন্ত, নরহরি, তোমাদের মতো ওনাকেও আমি মা মনে করি। প্রণাম মা, আপনাকে আমার 100 কোটি প্রণাম। খাবো না, কিচ্ছু খাবো না। খাবার নিয়ে যাও। বাবু, বাবু কেন মাঝে মাঝে এমন ছেলে মানুষই করে বলো দেখি? এসো এসো, খাবারটা খেয়ে নেবে, এসো। খাবার নিয়ে যাও, খাবার নিয়ে যাও, খাবার নিয়ে যাও। কেন খাবে না তুমি? হ্যাঁ, সেই গতকাল রাত্রে কিছু একটা খেয়েছিলে, এত বেলা হয়ে গেল এখন পর্যন্ত কিছুই খেলে না। বাবু, ও বাবু, বলছি কি এতক্ষণ না খেয়ে থাকলে তোমার তো শরীর খারাপ করবে। এই দেখো আবার এদিকে কিছু করে, শরীর খারাপ করবে না বাবু? হ্যাঁ, তোরা সবাই আমাকে নিয়ে খুব ভাবিস, তাই না? ভাবি তো, ভাবো নাই বা কেন? আর শুধু আমি কেন, তোমার চিন্তায় দিদিমণির 2 চোখে আজ ঘুম নেই গো দাদাবাবু। তুমি তুমি কখন কি করছো সব কিছুই অফিস গেলে ঘন ঘন ফোন করে তোমার খোঁজ খবর নেয়। তুমি কেমন আছো, তুমি ঠিক মতো খেয়েছো কিনা। তাই বুঝি? আমার মামনি না ঠিক সন্ধ্যার মতো হয়েছে। আমি অফিস থেকে না ফিরলে সন্ধ্যা কতবার যে আমাকে ফোন করে খবর নিত তার কোনো ঠিক নেই। আর এখন আমি এমনই হতভাগ্য মানুষ, আমার সেই সন্ধ্যার কোনো খোঁজ খবর আজ নিতে পারছি না। বাবু, ও বাবু, আমি বলছিলাম কি এসব কথা আমরা পরে আলোচনা করব, এখন এই খাবারটা তুমি খেয়ে নাও বাবু। আমি তো বলছি বারবার খাবো না। কেন খাবে না তুমি? তুমি কেন খাবে না বাবা? কেন খাবে না তুমি? কি হয়েছে তোমার? দেখো না দিদিমণি, মাঝে মাঝে কর্তাবাবুর কি যে হয়, এত করে তখন থেকে খসমত করছে, কিছুতেই খাবারটা খেতে চাইছে না। ঠিক আছে, তুমি খাবারটা আমাকে দাও। ঠিক আছে দিদিমণি, তাই খাইয়ে দাও। যাও ওদিকে। আচ্ছা যাও। বাবা, ও বাবা, এসো এসো না। আমি খাবো না, খাবো না, চান করবো না, ঘুমো না। আর ভীষণ ভয় করে। কেন ভয় করবে কেন? আমি তো তোমার মেয়ে। হ্যাঁ, আমি তোমার সেই ছোট্ট মামনিকে তোমার মনে পড়ে না বাবা? তোমার সেই ছোট্ট একটা খোকা, তাকেও কি তোমার মনে পড়ে না? বলো। আর খুব মনে পড়ে, জানো, আর খুব মনে পড়ে। ওদের মানা বলতো না, আমি ওদের মাকে বলতাম আমার মামনি আমার মতো একজন পুলিশ অফিসার হবে, কিন্তু ওদের মা বলতো না, না খোকা পুলিশ অফিসার হবে। আর তারই মাঝে একদিন একটা দুষ্টু রাক্ষস এসে আর সন্ধ্যাকে আমার মুখ থেকে চিনিয়ে নিয়ে গেল। এই মেয়েটা ওদের মাকে তুমি ফিরিয়ে এনে দিতে পারবে না? বলো না। না, আমি খাবো না, কিছুতে খাবো না। আগে ওদের মাকে খুঁজে এনে দাও, তারপর আমি খাবো না। আমি কিচ্ছু খাবো না। বাবা,
রাজার কুমার যখন বড় হলো দানবটাকে হত্যা করে রানীমাকে উদ্ধারিল, রানীমাকে উদ্ধারিল, রানীমাকে উদ্ধারিল। কি হলো বাবা, আমার মুখের দিকে অমন করে তাকিয়ে আছো কেন? কি দেখছো? দেখছি আমার মাকে। বাবা, হ্যাঁ, তুমি নিশ্চয়ই কোন জন্মে আমার মা ছিলে, না হলে এত সেবা যত্ন ভালোবাসা দিয়ে কখনো আমাকে বাঁচিয়ে রাখতে পারতে না। তাই তো তোমাকে দেখে না আর মাঝে মাঝে মনে হয়, আর মাঝে মাঝে মনে হয় তোমাকে একবার মা বলে বাবা ছোট্টবেলার মামনি হয়ে তোমার কাছে থাকতে চাই। আমি চাই আমার বাবা আমার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে তার নিজের সমস্ত কাজের দায়িত্ব মাথায় তুলে নিয়ে সেই দিনটার অপেক্ষায় আমি যে আজও বসে আছি বাবা, আমি যে আজও বসে আছি। ম্যাডাম, আপনি অফিসে যাইতে লেট হইতেছে দেখা এমএলএ সাহেব আপনাকে সব কিছু কথা কইতে কেন? ওই যে লরিগুলো নাটক করে রাখছিলাম সেইগুলোই তো হচ্ছে উনারই, এই সেই লরিগুলোর মালিক উনি আপনার সাথে সেই ব্যাপারে কিছু কথা কইতেছে। হোয়াট হোয়াট? ওই লরিগুলোর মালিক ওই মিস্টার সামন্ত নরহরি, আমি কি ভেতরে আসতে পারি? আপনি অফিসে না গিয়ে আমার কোয়ার্টারে এসেছেন কেন? অফিসে তো অফিসিয়ালি কথা হয় ম্যাডাম, কিন্তু বাসায় মানে ঘরে এলাম ঘরোয়া কথা বলতে। হ্যাঁ, শুনলাম আপনার বাবার নাকি ভীষণ অসুখ, তাই আপনার বাবার জন্য কিছু ফলমূল আর একটা হরলিক্স নিয়ে এসেছি। এই ব্যাগটা ম্যাডামের বাড়ির ভেতরে রেখে দিয়েছে। দাঁড়াও, ওই ফলের ব্যাগটা এক্ষুনি ওনার হাতে তুলে দিয়ে ওনাকে ভালো করে জানিয়ে দাও যে ডিএসপি প্রতিজ্ঞা রায় কখনো কারো কাছে কোনোদিন ঘুষ নেয় না। ঘুষ বলছেন কেন ম্যাডাম? আমি তো ভালোবেসে। ভালোবাসা কিন্তু সমানে সমানে হয়, জোরে পুলিশে হয় না। ডিএসপি সাহেব এমএলএ সাহেবকে চোর কইলেন। করবে করবে নটবর করবে,
তোমাদের ডিএসপি সাহেব আর ডিএসপির পোশাকটা নতুন পরেছেন তো, কাজেই কথায় কথায় উনি পুলিশি মেজাজ দেখাবেন। কিন্তু এই নির্মম বাস্তবটা যখন জেনে যাবে, তখন দেখবে এই চোর আর পুলিশ মিলে মিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ, যা বলতে গেছিলাম, কাল রাতে আপনি যে লরিগুলো আটক করেছেন সেগুলো ছেড়ে দিন। অসম্ভব। সেই লরিগুলো সিজ করে আমি ওই ড্রাইভারগুলোকে কোর্টে চালান করে দিয়েছি। এখন যদি ওই ড্রাইভারগুলো বলে যে ওই লরিগুলোর মালিক আপনি, তাহলে আমি আপনার কোমরে দড়ি পরিয়ে লকআপে ঠকাতে বাধ্য হব। এমএলএ সাহেবের কোমরে দড়ি। এই এমএলএ নরহরি সামন্তের কোমরে দড়ি পরানোর আগে তোমাদের ডিএসপি সাহেব আর ডিএসপির পোশাকটা পরা থাকে কিনা দেখো। চলুন বারবার এই নরহরি সামন্তকে কোমরে দড়ি পরানোর ভয় দেখাবেন না। আপনার চেয়ে অনেক বাঘা বাঘা পুলিশ অফিসারদের সঙ্গে সামনে সামনে টক্কর নিয়ে গেছে, তাই বলছি ওই লরিগুলো আপনি ছেড়ে দিন। কোর্টের ব্যাপারটা আমি বুঝে নেব। এর জন্য আপনাকে 5 লক্ষ টাকা। ম্যাডাম, Get out! I said get out from here. Son! কি গো, তোমরা ঝগড়াঝাটি করছে কেন গো? আমার ঝগড়াঝাটি কেন করছো গো? কি বাবা, সর্বনাশ! এ তো সেই ডিএসপি সাকরিক রায়। না, আমাকে এখান থেকে পালাতে হবে। আমাকে এখান থেকে পালাতে হবে। এখানে এসেছে কেন? ওকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, ওকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। বাবা, বাবা তুমি একটু শান্ত হও, আমি আছি তো। তোমার ভয় কিসে? আমি আছি তো, আমি আছি বাবা। বাবা নরহরি সামন্তকে দেখে কেমন রিয়েক্ট করছে কেন? বাবা, তবে কি বাবা? ওরা যেখানে ফলগুলো না না, এর থেকে একটা আপেল খায়। আপেল খাচ্ছে, যদি বড় ঘুষ খা, বুঝলে? ঘুষ। আসি আসি। আমি আছি তো, আমি আছি, আমি তোমার বাবা, কাছে আছি তো। ভয় কিসে বাবা বাবা? তুমি ওই লোকটাকে দেখে কেন এরকম ভয় পাচ্ছো? ওটা যে একটা নরপশু গো, নরপশু। বাঘের মতো চোখটা জল করছে, মুখে হিংস্রর মতো আয়নার মতো লালা ঝরছে গো। ওটা একটা চলে গেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, চলে গেছে, ভালো হয়েছে। বাবা, দিদি, আমার মন বলছে সেদিনে সেই দুর্ঘটনার সঙ্গে নিশ্চয়ই নরহরি সামন্তের কোনো যোগসূত্র আছে। তা না হলে বাবা ওই নরহরি সামন্তকে দেখে এরকম রিয়াক্ট করতো না। হ্যাঁ, তাই রে বলছি, তাই বলছি দিদি, ওই নরহরি সামন্তকে অ্যারেস্ট কর, আর করে ওকে জিজ্ঞাসাবাদ করলেই সব প্রমাণ। শরাব! আরে কোনো তথ্য প্রমাণ ছাড়া কাউকে কোনোদিন অ্যারেস্ট করা যায় না। আর কবে তুই তথ্য প্রমাণ জোগাড় করবি দিদি? কবে আমার মায়ের খুনিকে বের করবি? সেই দিনটা দেখার জন্য কি আমি বেঁচে থাকবো তো? না, আমি আর তোর কোনো কথা শুনবো না। তাই আমার বাবার উন্মাদকারী আর মায়ের খুনিকে আমি নিজে বার করবো, তারপর আমি নিজে শাস্তি দেবো। না, তুই কোনো কাজ করবি না, যা করবার আমি করবো। একদম তুই কিচ্ছু করতে পারবি না। নরবর, ইয়েস ম্যাডাম। আজ থেকে 12 বছর আগে এইখানকার মানে এই থানার ডিএসপি ছিলেন সাকরিক রায়। তার বিরুদ্ধে একটা কেস ফাইল করা হয়েছিল। আপনি গদাধর বাবুকে কাগজ রেডি করতে বলুন, আমি সেই কেসটা রিওপেন করতে চাই। সত্যি সত্যি নীলাদ্রি, তোমার বিবাহিত স্ত্রী থাকতেও তুমি যে আমাকে এতখানি ভালোবাসা দেবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। দেবো ডার্লিং, দেবো তোমাকে আরো অনেক কিছু দেবো। আমার যা কিছু আছে সব কিছু দিয়ে তোমার একেবারে মন প্রাণ ভরিয়ে দেবো, কারণ আমি যে শুধু তোমাকেই ভালোবাসি নুসরাত। চুপ চুপ নীলাদ্রি, চুপ। এই নামটা এই বাড়িতে আর কখনো উচ্চারণ করো না। এই বাড়িতে তোমার দাদা জানে আমি এক কোটিপতি বাবার মেয়ে, আর সেই জন্যই আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে। ও তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, যদি কোনোদিন তোমার দাদা জানতে পারে যে আমি একজন মুসলিম আর হোটেল ডান্সার, তাহলে হয়তো আমাকে চুলের মুঠি ধরে বাড়ি থেকে বার করে দেবে। না, কেউ কোনোদিন তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে পারবে না, কারণ তুমি আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা। আর তুমি
তুমি আমার দিল কি বাদশাহ, মহব্বতের মুসাফির। তাই জন্য তো তোমার ভালোবাসায় পাগল হয়ে আমার আজকে বলতে ইচ্ছে করছে, মেরে সপনো কা তু রাজা, মেরা দিল কা তু राजकुमार, मैं तेरी दीवानी बनूंगी, छाने लगा है मुझको प्यार, करती हूँ तेरा मैं अब इंतजार, ये तो है मुझको पता, क्या घटा सावन की घटा, सावन की घटा, मेरे सपनों का तू राजा, मेरा है राजकुमार, मैं तेरी दीवानी बनूंगी, छाने लगा है मुझको प्यार, मैं अब इंतजार, ये तो है मुझको पता, क्या घटा सावन की घटा, घटा सावन की घटा, घटा सावन की घटा। এই যে শুনছো, আমি তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। এই শয়তানি মেয়ে, দেখতে পাচ্ছিস না যে এখানে আমি আর নীলাদ্রি একটু পার্সোনাল কথা বলছি? কেন কেন তুই এখানে এসেছিস? আমি তো আমার স্বামীকে প্রসাদ দিতে এসেছি বোন। আজ মা মঙ্গলচণ্ডীর আমি পুজো করে আমার স্বামীকে প্রসাদ দেব। এ নাও গো, তুমি প্রসাদ দাও। দূর হয়ে যা, তোমার দেওয়া প্রসাদ আমার কাছে বিষ, আর নূপুর আমার কাছে অমৃত। তাই তোমাকে ছেড়ে আমি এই নূপুরের অমৃত গ্রহণ করলাম। চলে এসো, চলে এসো। না ওগো শোনো, ওগো শোনো। ওগো ঠাকুর, এই তুমি কোন পাপের আমাকে সাজা দিলে? কেন তো আমি কোনো পাপ করিনি, তাহলে কেন কেন আমাকে তুমি সব কিছু থেকে বঞ্চিত রাখলে? বলো কেন কেন? ভাগ্য, এ সবই তোমার ভাগ্যের দোষ বৌমা। কি দোষ করেছি আমি? আমি তো স্বেচ্ছায় আপনাদের বাড়ির বউ হয়ে আসতে চাইনি। আপনারা এই প্রতিশোধের নেশায় মাতাল হয়ে এই মিথ্যে নাটক করে আমাকে এই বাড়িতে বউ সাজিয়ে এনেছেন। শুধু বউ বলছো কেন বৌমা? তুমি তো এবাড়ির কুললক্ষ্মী। তাই যদি হয় তাহলে এই কুললক্ষ্মী ছেড়ে একটা অলক্ষ্মীর সঙ্গে আপনার ভাই আজ ব্যভিচার করছে কেন? আসলে নীলাদ্রি তোমাকে বড্ড বেশি ঘৃণা করে। ঘৃণা? হ্যাঁ, আর কেনই বা করবে না? যে ফ্যামিলি থেকে তুমি এসেছো সেই ফ্যামিলির বড়রা সব সময় যদি অনাচার ব্যভিচারে লিপ্ত থাকে, আর সেই ফ্যামিলির একজন হিসাবে তুমিও যে সেই ব্যভিচারে দোষর নও, সে কথাটাই বাকি বিশ্বাস করবে। তার মানে কি বলতে চান আপনি? তোমাদের ওই কুড়িয়ে পাওয়া মা আর তোমার দাদা মৈনাকের আসল সম্পর্কটা নীলাদ্রি জানতে পেরেছে। আসল সম্পর্ক মানে? হ্যাঁ, দিনের বেলা সবার সামনে মৈনাক ওই ভদ্রমহিলাকে মা বলে আদিক্ষেতা করলেও রাতের বেলা বউ সাজি। চুপ করুন, চুপ করুন, আপনি চুপ করুন, এই নোংরা কথা বলবেন না। নোংরা হলো এটাই সত্যি বৌমা। আর সেই জন্য দেখছো না তোমার দাদা কোনো বিয়েই করলো না, আর কোনোদিন করবেও না। না, বিশ্বাস করি না, আপনার কোনো কথাই আমি বিশ্বাস করি না। আমার দেবতার মতো দাদা মা ছেলের পবিত্র সম্পর্কটাকে এভাবে নষ্ট করতে পারে আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এইটাই সত্য। মঞ্জিল, মঞ্জিল তুই? হ্যাঁ রে দিদি, হ্যাঁ। মা নামের ওই পরিচয়ের মহিলার সঙ্গে দাদার অবৈধ সম্পর্ক আমি অনেকদিন আগেই জানতে পেরেছিলাম, কিন্তু সঠিক প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি তোদের কোনো কিছু বলতে পারিনি। মঞ্জিল, কিন্তু তুই বিয়ে করে এই বাড়িতে আসার পর থেকে ওদের ফাঁকা বাড়ি পেয়ে ওদের ওই অবৈধ সম্পর্ক একেবারে লাগাম ছাড়া হয়ে উঠেছে। ওই মায়ের মতো মহিলার সঙ্গে দাদা বইয়ের মতো। চুপ কর মঞ্জিল, চুপ কর, আমি যে আর শুনতে পাচ্ছি না, তুই চুপ কর। আপনার শেখানো কথাগুলো ঠিক ঠিক বলতে পারলাম তো দাদা? একেবারে ফাটিয়ে দিয়েছো ভায়া, আমার পার্টিতে তোমার জায়গা একেবারে ফাঁকা।
না না, আমি বিশ্বাস করি না আমার দেবতার মতো দাদা আর আমার গর্ভধারণী আসনে বসানো মা যে এইরকম হতে পারে, তাদের চরিত্র যে এত নোংরা, এই কথা আমি বিশ্বাস করি। হ্যাঁ রে দিদি, হ্যাঁ। আর সেই জন্যই তো ওই বাড়িতে থাকতে আমার আমার ঘেন্না করে। না না, আমি ওই বাড়িতে থাকবো না, কিছুতেই না। আমার কথা শোন ভাই, আমার কথা শোন। মঞ্জিলের জন্য তুমি ভেবো না বৌমা, মঞ্জিলকে আপাতত আমি একটা টেম্পোরারি চাকরির ব্যবস্থা করে দেব, আর সেই সঙ্গে আমরা একটা পার্টির গুরুত্বপূর্ণ পদও পাইয়ে দেব। আমার ভাই কোনো রাজনীতি করবে না। আরে ময়নাক যে, এসো এসো এসো, আজ আমার কি সৌভাগ্য। ওরে কে আছিস দেখে যা, আমাদের বাড়িতে নতুন কুটুম এসেছে, নতুন কুটুমের জন্য ভালো জল খাবারের ব্যবস্থা কর। তুমি তোমার বোনের সঙ্গে কথা বলো ভাইয়া, আমি তোমার আপ্রাণের ব্যাপারটা দেখি। আমি সামন্ত নরহরি, যা হওয়ার নয় আমি তাই করি। কি হলো, কি হলো রে শ্যামলী? অমন মুখ ঘুরিয়ে দূরে দাঁড়িয়ে আছিস? ও, তোকে দেখতে আসা দেরি হয়ে গেছে বলে তোর ভীষণ রাগ হয়েছে, তাই না? কেন এসেছো তুমি এখানে? মানে আমি তোকে তো নিতে এসেছি রে বোন। আমি ও বাড়িতে গেলে তোমার কুরানো মায়ের সঙ্গে আসল সম্পর্কে ব্যাঘাত ঘটবে না তো? এ তুই কি বলছিস শ্যামলী? মা ও ছেলের সম্পর্ক, সেটা আবার আসল নকল হয় নাকি? হয় হয় দাদা, হয়। দিনের বেলায় যতই তুমি ওই মা ছেলের নকল সম্পর্ককে সবার সামনে তুলে ধরার চেষ্টা করো না কেন, রাতের অন্ধকারে তোমাদের গোপন অবৈধ সম্পর্ক আমি জেনে ফেলেছি। দাদা, ওই পরিণয়কে এ বাড়ি থেকে না তাড়ালে আমি কিছুতেই ও বাড়িতে যাব না। আমি কি ভুল করতে যাচ্ছি? যে পবিত্র মা শব্দটাকে কলঙ্কিত করতে পারে সে তো এখন মানুষের পর্যায়ে পড়ে না। আমার মতো একটা মানুষ ওই অমানুষটার নোংরা গাল স্পর্শ করে আমি এই পবিত্র হাতটাকে কিছুতেই কলঙ্কিত করব না। দাদা চুপ! কখন কোনদিন আমাকে দাদা বলে ডাকবি না। দাদা, আমাকে দাদা বলে ডাকার অধিকার হারিয়ে। দাদা, একটা কথা তুই সত্যি করে বলতো শ্যামলী, গর্ভধারিণী মা না হলেও যাকে আমরা আমাদের মায়ের আসনে বসেছি তার স্নেহ সুধার ভাগ তো আমরা 3 ভাই বোনেই নিয়েছি রে বোন। কিন্তু সেই স্নেহ সুধার মাঝে কোন ব্যভিচারের কালি তুই আমাকে নিতে দেখলি যে আমাদের মা ও ছেলের মধ্যখানে তুই কলঙ্কের কালি। দাদা, আমার কথা শোনো। বরং তুই আমার শেষ কথাটা শুনে রাখ। ওরে, তোর মতো বোন হারিয়ে গেলে লাখো লাখো বোন আমার মিলে যাবে, কিন্তু আমার মায়ের মতো মহিয়সী মা যদি হারিয়ে যায়, এই পৃথিবীর কোণে কোণে খুঁজলেও একটা মা আমি পাবো না রে বোন, একটা মা। দাদা, তোর মতো বোনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি আমার সংসারে আমার মাকে আমি মাথায় করে রাখবো না। দাদা, এ কি বৌমা, তুমি কাঁদছো? কিন্তু ময়না কোথায়? চলে গেছে দাদা। সে কি? এবার আমি কি করব দাদা? এবার আমি কোথায় যাব? ও বাড়ির দরজা যে চিরকালের জন্য আমার জন্য বন্ধ হয়ে গেছে। আপনার ভাইও যে কোনো মতে আমাকে মনে প্রাণে মেনে নিতে পারছে না। তাতে কি হয়েছে? আমি তো কি বলেন? মানে আমি বলছি না যে আমার ভাইয়ের জায়গায় তুমি আমাকে, তবে তোমার যেমন একটা গতি হবে সেটা আমি আগে থেকে আন্দাজ করে তোমার জন্য একটা ব্যবস্থা পাকা করে রেখেছি। কি ব্যবস্থা করেছেন আপনি? আমার একটা বাগান বাড়ি আছে বুঝলে, কিন্তু ভালো নর্তকী না মেলায় সেখানে কোনো খদ্দের আসছে না। তুমি তো ভালো গান জানো বৌমা, শুধু একটু নাচটা শিখে নিতে পারলেই। দাদা, কি বলছেন আপনি? আপনি বাড়ির বউকে বাইজি বানাতে চাইছেন? বাইজি বলছো কেন বৌমা?
সঙ্গীত মানে এক সাধনা, আর সেই সঙ্গীত সাধনার মাধ্যমে তুমি মানুষকে আনন্দ দেবে, আর তার বিনিময়ে তারা কিছু পারিশ্রমিক বা উপহার। না না, আমি পারবো না দাদা, আমি নাচ গান করতে পারবো না, আমি কিছুতেই এসব কাজ করতে পারবো না। পারবে, পারতে তোমাকে হবেই বৌমা। আনোয়ার, আনোয়ার শোন, আপনার কথা মতো বাগান বাড়ির কাজ এদিকে মহাবিপদ। 12 বছর আগে যে ডিএসপি সাকনি রায়কে মেরে পাগল করে দিয়েছিলাম, তারই মেয়ে এখানকার ডিএসপি হয়ে এসে বাবার কেসটা রিওপেন করতে চাইছে। বলেন কি স্যার? তার চেয়ে আরো বেশি খারাপ খবর, সেদিন সেই সাকনি রায়ের স্ত্রীটা নদীতে ঝাঁপ দিয়ে মরেনি, এখনো বল তবিয়তে বেঁচে আছে। বউটা এখন কোথায় আছে বলেন তো, একেবারে ফিনিশ করে দিই। ধীরে আনোয়ার ধীরে, সেই বউটাকে সরানোর প্ল্যান আমি অলরেডি শুরু করে দিয়েছি। আপাতত এই বউটাকে বৌমা। না 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 দাদা, না, আমি পারবো না দাদা, কিছু হবে না দিদি, আমি আনোয়ার না। ধর। চলে গেল, আমার বুকের ভিতরটা দাউ দাউ করে চলে গেল, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, আমার মাথাটা বন বন করে ঘুরছে। জীবনের এই রংমহলে বসিয়েছি যৌবন আসর, নাচে গানে মন ভোলাবো, কে আছো গো রসিক নাগর, কে আছো গো রসিক নাগর। জীবনের এই রংমহলে বসিয়েছি যৌবন আসর, নাচে গানে মন ভোলাবো, কে আছো গো রসিক নাগর, কে আছো গো রসিক নাগর। জীবনের এই রংমহলে বসিয়েছি যৌবন আসর, নাচে গানে মন ভোলাবো, কে আছো গো রসিক নাগর, কে গো রসিক নাগর। ঝাড়বাতিটা নিভিয়ে দিলে আধারে মোর রোশনি ঝরে, ঝাড়বাতিটা নিভিয়ে দিলে আধারে মোর রোশনি ঝরে। পিয়াসে মন হয় রে পাগল, পিয়াসে মন হয় রে পাগল, এই রূপে মশগুল রংমহলের ফুল। যৌবনের এই রংমহলে বসিয়েছি যৌবন আসর, নাচে গানে মন ভোলাবো, কে আছো গো রসিক নাগর, কে আছো গো রসিক নাগর, কে আছো গো রসিক নাগর, কে আছো গো রসিক। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে
লুকিয়ে আছে খুঁজে নাও ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে নাও ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও, আমার মাকে। মা 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 তুমি কোথায় মা? একটিবার শুধু আমার সামনে এসো মা। আজ আমি দু চোখ ভরে তোমাকে দেখবো, আমি জানবো কোন ব্যভিচারের কলঙ্কের কালিতে কালো হয়ে আছে তোমার আর আমার স্নেহের পরিচয়। এসব তুই কি বলছিস ময়না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মা তুমি আমার চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখো তো মা, আমার চোখে কি কোনো পাপের ছায়া দেখতে পাচ্ছ? পাপ কোথায় রে বাবা? আমি তো আজও তোর চোখে খুঁজে পাই একটা নিষ্পাপ সরল শিশুর চাউনি। মাগো, আমার স্পর্শে কি কোনো খুঁজে পাও অপরাধের ছায়া? মায়া, তোর শিশু সুলভ কোমল স্পর্শে আজও খুঁজে পাই স্নেহ, মায়া, মমতা। তাই তো আমার বারে বারে মনে হয় এই জন্মে তোকে গর্বে না ধরলেও হয়তো কোনো জন্মে তুই আমার গর্বের সন্তান ছিলিস। তাই তো মরণের হাত থেকে বাঁচিয়ে আমাকে এইভাবে এতখানি স্নেহ, মায়া, শ্রদ্ধা, ভক্তি দিয়ে বাঁচিয়ে রাখতে পারতিস না ময়না? আমি কেমন করে কাকে বোঝাবো যে রক্তের সম্পর্ক না থাকলেও মা ও ছেলের মধ্যখানে কোনো ব্যভিচারের কালি লাগতে পারে না। ময়না, তখন সে কি সব উল্টোপাল্টা কথা বলছিস? শ্যামলীকে আনতে গিয়ে তুই একা ফিরে এলি, শ্যামলী আসেনি? আসবে না। আসবে না? না, কেন আসবে না? শ্যামলী আর কখনো কোনোদিন এই বাড়িতে আসবে না। কেন আসবে না? কেন? তোমার মতো মহিষী দেবীকে সংসারে প্রতিষ্ঠা করে আমি স্বর্গ গৌরবে গড়ে তুলতে চেয়েছিলাম। সেই সুখের সংসারে ওই শয়তানি শ্যামলী দিয়ে আজ নরকের চিহ্ন দেখতে পেয়েছি। হ্যাঁ, তাই ওই নরকের কীট হয়ে আমি নাকি তোমার মতো মহিষী মাকে আরেকবার ওই নোংরা কথাটা উচ্চারণ করলে তোকে আমি শেষ করে দেব, শেষ করে দেব। মা না মা, যত খুশি মেরে তুমি আজকে শাসন করো। আর আমি ওদের ডেকে ডেকে চিৎকার করে বলি, ওরে মূর্খ, ওরে অবুঝ নির্বোধের দল, তোর আজকে দেখে যা। সোহাগ যে করে শাসন করা তো তারই সাথে, আর সোহাগ ও শাসন যে করে সেই তো প্রকৃত মা, আমার দেবী মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি। বাহ, চমৎকার! আমাদের অনুমানটা তাহলে চন্দ্র সূর্যের মতো সত্য। এইসব তুই কি বলছিস? কোন সত্যিটাকে তুই সন্দেহ করছিস মঞ্জিল? ওই যে তোমাদের মা ছেলের আসল সম্পর্কের মাঝে যে নকল সম্পর্ক জড়িয়ে আছে। দাদা, তোমাকে আমরা দেবতার মতো শ্রদ্ধা করতাম, আর তুমি কি না এই মায়ের বয়সী মহিলার সঙ্গে। চুপ কর মঞ্জিল, তুই চুপ কর, মহাপাপে তোর জিভটা খসে পড়বে। শেষ দেখে ছাড়বো। বলো, তুমি এই বাড়ি থেকে আসার পর থেকে দাদার বিয়েই করলো না, আর কেনই বা একটু আগে দাদা তোমাকে বুকে জড়িয়ে ধরে এমন ব্যভিচার। আরে
একটা কথা যদি তুই বলিস তোকে আমি খবরদার দাদা, তোমার মতন দাদাকে আমরা দাদা বলে মনেই করি না, তাই দ্বিতীয়বার এই হাত তুললে আমার হাত আমি ভেঙে ঘুরিয়ে দেবো। দেখেছো মা, দেখেছো আমার আমার সেদিনের সেই ছোট্ট কচি ভাইটা আজকে আজকে কত বড় হয়ে গেছে, দেখো কত শক্ত পক্ত হয়ে গেছে ওর সেদিনের সেই কচি কোমল হাত দুখানা। অথচ সেদিন আমার মা বাবা যেদিন মারা গিয়েছিল ওর ওই কচি কোমল হাত দুখানা আমার গলাটা জড়িয়ে ধরে বলেছিল, দাদা দাদা তুই আমার মাকে এনে দে, আমার বাবাকে এনে দে। আজ আর 12 বছর আগে যেদিন আমি প্রথম এই বাড়িতে এসেছিলাম সেদিন তুই তো ছুটে এসে তোর ওই কচি হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলেছিলিস, মা গো তুমি আমাদের ছেড়ে কোথাও চলে যেও না মা, তুমি আমাদের ছেড়ে কোথাও চলে যেও না। সে কথা কি তোর মনে আছে রে মঞ্জি? তাই তো সেদিনের সেই ভুলটাকে সংশোধন করে আজ বলছি, এখনই এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি যদি এই বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব, কথাটা আমি বলে গেলাম। কি বলে গেল রে মইনা, কি বলে গেল? আমি যদি এই বাড়ি থেকে চলে না যাই তাহলে ও বাড়ি থেকে চলে যাবে? না 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 মঞ্জি না, তোকে বাড়ি ছেড়ে যেতে হবে না, আমি এই বাড়ি থেকে চলে যাব, আমি চলে যাব। না না মা না, আমি যখন আছি তুমি কখনো কোনোদিন এই বাড়ি থেকে অন্তত চলে যেও না মা। না আমি কারোর মা নই, কোনো সন্তান নেই আমার, কোনো সন্তান নেই। তাই তো 12 বছরের সম্পর্ক এখানে শেষ করে দিয়ে ওই পথের মানুষ আজ আমি পথে হারাতে চললাম, আজ আমি পথে। বিধিরে বিধিরে আপন করে ভাবলি যারে, আপন করে ভাবলি যারে, আপন নয় সে ভেঙে গেল দমকা ঝড়ে সাজানো এ ঘর, ভেঙে গেল দমকা ঝড়ে সাজানো এ ঘর। আপন করে ভাবলি যারে, আপন করে ভাবলি যারে, আপন নয় সে ভেঙে গেল দমকা ঝড়ে সাজানো এ ঘর, ভেঙে গেল দমকা ঝড়ে সাজানো সে ঘর। বিধিরে ভুল বুঝে সে করলো আঘাত, পারলো না রে জানতে, ভুল ভেবে সে মায়ের স্নেহ জানলো না রে চিনতে, ভুল বুঝে সে করলো আঘাত,
পারলো না রে জানতে, ভুলবে বেশে মায়ের স্নেহ পারলো না রে চিনতে। ও ভাগী জীবনে তোর কান্না হলো সার, ও ভাগী জীবনে তোর কান্না হলো সার। ভেঙে গেল দমকা ঝড়ে সাজানো এ ঘর, ভেঙে গেল দমকা ঝড়ে সাজানো